আচ্ছা, র্যাপিডো করে এদিক ওদিক গেছো? দরকারি সুবিধা অসুবিধা, ভীষণ কমফোর্টেবল একটা জোন, তাই না? কিন্তু যারা এর চালক তাদের জীবনেও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ঘটনাটা শুনলে তোমরাও রিলেট করতে পারবে ব্যাপারগুলো কীরকম কঠিন হয়ে পড়ে মানুষের জীবনে। চলো কথা না বাড়িয়ে সকলকে সবার আগে জানাই নমস্কার, আমি দীপান্বিতা। যারা প্রথমবার শুনছো ভয়ের অনুভূতিতে খুব স্বাগত জানাই। আর তার সাথে একটা রিকোয়েস্ট রইল যে গল্পগুলো শুনে প্লিজ চলে যেও না, একটা লাইক আর অন্তত পক্ষে সাবস্ক্রাইব করে যাও, যাতে পরবর্তীতে আমি যখনই এরকম নতুন কোনো ঘটনা নিয়ে আসি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তা আর নিচে তো নাম্বার যাচ্ছেই, তোমাদের কাছে যদি সত্যি কোনো ঘটনা থাকে অবশ্যই কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারো। চলো এবার সরাসরি গল্পে যাই। ঘটনাটা আমি পেয়েছি আমার ভাইয়ের বয়সী এক মানে ওর এক ফ্রেন্ডের কাছ থেকে। ওর সাথেই ঘটেছিল ঘটনাটা। তো ও আমায় বলছে যে দিদি, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই আমার না অন্যরকম কিছু করার ইচ্ছা ছিল। মানে ওর ভীষণ রকম না গান বাজনা ভালো লাগে। তো ও ওই সমস্ত নিয়েই থাকতো, কিন্তু অপর দিকে তার মা বাবা আর ও তিনজনেই এক বাড়িতেই থাকে। আর আদার্স কোনো ভাই বোন নেই। দিনে দিনে বাবার শরীর আর কি খারাপ হতে থাকে, তা সত্ত্বেও বাবা রেগুলারলি দোকান করে, মাও বাবাকে সাহায্য করে। ছেলেটি না মানে খুব একটা যে দায়িত্ব নিতে হবে, দায়িত্ববোধ, বাবা মাকে এখন একটু রেস্ট দিই, এই সমস্ত জিনিসগুলো বা সাংসারিক দিক থেকে না ও একেবারে ডিটাচ ছিল। সব সময় শুধু ওর গিটার নিয়ে ও পড়ে থাকতো। ওর রুমের মধ্যে বেশি টাইম নিজের সাথে কাটাতো। তা এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ ওর মানে বাবা আর কি ভীষণ, বাবার সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দিনের পর দিন বাবা বিভিন্ন রকম ভাবে ওকে অপদস্থ অপমান করলেও ওর না কোনো গায়ে লাগতো না, যে বলছে বলুক, আমি আমার মতো খেয়ে নিই, আমি আমার মতো থাকি। তো একদিন ছিল ওর জন্মদিন, ঠিক আছে, ওর নাম হলো অভিরূপ। তা অভিরূপের বার্থডে অ্যাজ ইউজুয়াল মা ওর জন্য বেশ ওর পছন্দের জিনিসপত্র সব রান্না করেছে, চিকেন, পায়েস, কেক নিয়ে এসেছে। এবার হঠাৎই সেদিন ওর বাবা দুপুরবেলা আসে। এবার ওর মা বেশ সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছে 5 রকমের ভাজা, ডাল, মিষ্টি, তরি তরকারি দিয়ে। আর নর্মালি ওর বাবা রাত্রি 9টা 9:30টার সময় বাড়িতে আসে। তো ওই একটু কিটকিট করে, তারপরে উনি ওনার মতো ঘুমিয়ে পড়ে নিজের রুমে গিয়ে। তো সেদিন কোনো কারণবশত উনি এসে পড়েছে দুপুরবেলা। আর এসে দেখছে ওরকম ছেলের সামনে পঞ্চব্যঞ্জন সাজানো, মা খেতে দিচ্ছে, আশীর্বাদ করছে, ব্যাস। উনি না ভীষণ রকম, বাবা তো ডেফিনেটলি ছেলেকে ভালোবাসতো, বাট ও যে অলস বা জীবনে কোনো কিছুতে যেন হেলদোল নেই। ইনফ্যাক্ট ও উচ্চ মাধ্যমিকে পাসও করেনি, ফেল করেছিল। তারপরেও যখন ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই, ওই কারণে ওর বাবা ওর প্রতি একটা ক্ষিপ্ততা সৃষ্টি হয়েছিল, বা ওকে সঠিক পথে নিয়ে আসার জন্য এরকম রাগ অভিমান দেখাচ্ছিলেন। তো যাই হোক, ও ও ও খেতে বসে, আর সেই সময় ভদ্রলোক আসে। আসাতে ভীষণ রকম চটে যায় মাকে, সাথে সাথে ওকেও ভীষণ আজে বাজে কথা বলে ভাত খাওয়া নিয়ে, বার্থডে সেলিব্রেট করা নিয়ে। তো এতদিন অভিরূপকে এত কথা বললেও ওর মানে অতটা গায়ে মাখছিল না। বাট সেদিনকার ওর জিনিসটা ভীষণ রকম গায়ে লাগে, যে আমাকে আজকের দিনেও বাবা অপদস্থ করলো, অপমান করলো, না আমি কিছু একটা করব। তা ও যেটা করতো আর কি, মানে ওর যেই গানের ক্লাসগুলো ছিল বা ওর যে এক্সেসারিজ লাগতো, যে যন্ত্রপাতি যেগুলো মিউজিকের ও ব্যবহার করতো, তা ওইগুলো কেনার জন্য কিন্তু বাবা মায়ের কাছে পয়সা নিত না। ওটা কোথা থেকে উপার্জন করতো না, ওর বাবারই একটা পুরনো স্কুটার ছিল, মানে স্কুটি ছিল আর কি, যেটা ওর বাবা ব্যবহার করতো না। ওটারই ও র্যাপিডো অ্যাপ ডাউনলোড করে মানে পার্টনারশিপ অন করে রেখেছিল। যখনই ওর প্রয়োজন হতো বা খুব বাড়িতে অশান্তি হলে ও ওই র্যাপিডোটা অন করে ভাড়া মেরে টাকা ইনকাম করতো। তো ঠিক আছে, সেদিন ওই রকম বলাতে ও দুপুরবেলায় কিছু না খেয়ে বেরিয়ে পড়ে এবং ওই র্যাপিডোটা অন করে নেয়, একের পর এক প্যাসেঞ্জার তোলে, ড্রপ করে, পিক করে, ড্রপ করে। এই করতে করতে ও যে সারাদিন খায়নি ওর খেয়াল নেই। রাত্রি 9টার সময়
ওর হঠাৎই খাবারের দোকানের সামনে এসে ওর মনে পড়েছে যে সারাদিন তো আমার খাওয়া হয়নি, ভীষণ রকম পেটে খিদে পেয়েছে। তা ও তখন কি করে, ওখান থেকে খাবার নেওয়ায়, এবং তখনও কিন্তু ওর অ্যাপটা অন ছিল। আর সেই মুহূর্তেই ওর কাছে একটা নোটিফিকেশান আসে যে 5 মিনিটের মধ্যে পিক আপ করতে হবে, এক্সট্রা মানি 100 টাকা। এবার ও জাস্ট খাবারটা অর্ডার দিয়েছিল, খাবারটা পেতে পেতে ওর প্রায় 40 মিনিট লাগে। তো অ্যাজ ইউজুয়াল ও খাবারটা ক্যান্সেল করে দিয়ে পিক আপটার দিকেই চলে যায়। ঠিক আছে, পিক আপটা নিতে চলে যায়। যেখানটা পিক আপের স্টেশন মানে এরিয়া ছিল, সেটা না একেবারে শুনশান। ও এসে যখনই দাঁড়ায় গাড়িটা নিয়ে, এবং আশেপাশে কাউকে দেখতে পায় না। তো কিছুক্ষণ পর ওয়েট করার পরই একজন ভদ্রলোক ওর বাইকের উপর চড়ে বসে। মানে ও এসে দেখছে যে আশেপাশে কেউ কোথাও নেই, কিন্তু জাস্ট দাঁড়ানোর কিছু মিনিট পরই পেছনে এসে বসে পড়ে সেই ভদ্রলোক। এবার ও ভাবে যেহেতু পেছন দিক দিয়ে এসছে, আমি খেয়াল করিনি। যাই হোক, ওনার যে ডেস্টিনেশনটা ছিল ওটা প্রায় শহর কলকাতার বাইরে, কলকাতা থেকে একটু দূরে। বেশ ড্রাইভ করতে হবে বলেছিল, কমপক্ষে হলো 45 থেকে 1 ঘন্টা। তার মানে বুঝতেই পারছো কলকাতা থেকে যথেষ্ট দূরে। তো এবার ও ওরকম উঠে পড়ে, তখন বাজে ঘড়িতে প্রায় 9:30। উঠে এবার গাড়ি ছেড়ে দিয়েছে, চলছে। এবং প্রায় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ও যেইখানে এসে পৌঁছায়, সেখানে না মানে একেবারে শুনশান, কোথাও কিচ্ছু নেই। ওনা একেবারে অবাক হয়ে যায়, এই ফাঁকা জায়গার মধ্যে ভদ্রলোক কোথায় যাবে। তো যাই হোক, ভদ্রলোক ওখানে নামে, এবং ভাড়া যখন মিটার ছিল ওর, তখন অভি জিজ্ঞাসা করে যে দাদা, এখানে কি কোনো খাবার দাবারের দোকান আছে? আমার সকাল দিয়ে কিছু তেমন খাওয়া হয়নি, আর যখনই আমি খাবার অর্ডার দিয়েছি আপনার অর্ডারটা আর কি এসেছিলো, আমি আর খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তা উনি তখন বলে যে সামনে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে বাঁদিকে একেবারে সোজা গেলেই দেখবে প্রচুর রকমের খাবারের দোকান আছে। তো ও তাই বলে ভদ্রলোক টাকা মিটিয়ে কোথাও একটা চলে যায়, মানে সোজা গিয়া গায়েব হয়ে যাওয়ার মতো অন্ধকারে মিলিয়ে যায়। তো ওর তো তখন খুব পেটে খিদে। ও কী করেছে, হেলমেটটা হাতে নিয়ে, মাথায় নিজের একটা পড়েছিল, হাতে একটা হেলমেট ছিল, নিয়ে যেই দিকে ডিরেকশন দিয়েছে ওই দিকে দৌড়াচ্ছে। আর অদ্ভুত বিষয়, ওখানে এসে ওনাকে ড্রপ করার পর থেকে ওর ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই, পুরো নেটওয়ার্ক গায়েব হয়ে গেছে। তা ও যাই হোক যায়, গিয়ে যেরকম ডেস্টিনেশন বলে ওই রকম জায়গায় গিয়ে ও দেখতে পায় চারিদিকে কেমন একটা পাঁচিলের মতো ঘেরা একটা অংশ। আর একটা জিনিস, যখনও যাচ্ছিল, ঠিক আছে, যখনও যাচ্ছিল দেখতে পাচ্ছে আর ওখানে কোনো লোকালিটি নেই, দূরে দূরে বিভিন্ন ধরনের গাছ, আর মানে সাদা সাদা না হাফ হাফ পাঁচিল দেওয়া, সাদা রঙের পাঁচিল পাঁচিল দেওয়া মতো, আর মিডিল দিয়ে রাস্তা চলে গেছে। এবার যত যাচ্ছে ওর ফিল হচ্ছে যে আছে কি, সত্যিই কি এখানে কোনো খাবারের দোকান আছে? দেখে তো মনে হচ্ছে না, বড্ড ফাঁকা, বড্ড এলাকাটা। এবার ওর আরেকটা জিনিসও ভাবে যে ওই ভদ্রলোক যখন বলেছে তাহলে ডেফিনেটলি হবে। এভাবে আগাতে আগাতে দেখতে পাই যে ওই পাঁচিলগুলোর থেকে বাইরে, মানে উনি যেই দিকটা যেতে বলেছে ওইগুলো যেতে গেলে পাঁচিলগুলোর ভেতর দিয়ে যেতে হবে। ঠিক তার বাইরে একজন ভিখারি গোছের, মানে ধরো শীতের সময় তো তবুও খুব একটা মোটা জামা কাপড় পরেনি, একটা কালো কালারের প্লাস্টিক ওই জাবরা জুবরা দিয়ে একটা ঘর মতো বানানো, তার সামনে আগুন জ্বালিয়ে একজন ভদ্রলোক আর কি বসে আছে, বসে বসে আগুন পোয়াচ্ছে। এবার ও যাচ্ছে, আসতে গাড়িটা খুব বেশি জোরে ছিল না, ধীরে ধীরেই যাচ্ছে। ও দেখতে দেখতে গেল, লোকটাও ওকেই দেখলো, আর কেউ কারোর সাথে কোনো কথা বললো না। ঠিক আছে, ও এবার যাওয়ার পর বেশ কিছুটা যাওয়ার পর ও ফিল করলো যে না, এখানে আমার মনে হয় না কোনো খাবারের দোকান থাকতে পারে। তো ও যেই না এটা ভেবেছে যে চলো এবার আমি রিটার্ন যাই, নয়তো আমি রাস্তা গুলিয়ে ফেলবো, এটা ভাবার সাথে সাথে মানে জানে না কিভাবে ওর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এবার ও স্টার্ট নেওয়ার চেষ্টা করে, কন্টিনিউয়াসলি ও ওই চাবিটা ঘোরাতে থাকে, গাড়িটা স্টার্ট হয় আবার বন্ধ হয়ে যায়, স্টার্ট হয় বন্ধ হয়ে যায়, মানে হঠাৎ করেই যেন গাড়ির ব্যাটারি একেবারে বসে যায়।
এইবার তো মহা ফাপড়ে পড়েছে, কি করে এই জঙ্গল থেকেও বেরোবে, যেদিকে চোখ যাচ্ছে শুধু অন্ধকার অন্ধকার। আর জিনিসটা ছিল না করোনার সময়, ঠিক আছে। এবার করোনার সময় থাকাকালে এমনি রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট সেরকম পাওয়া যায় না। আর ওই কারণেই ওর আরও চিন্তা হয়ে গেছে যে আমি বাড়ি যাব কী করে। এইবার ওর কাছে ডাউট হচ্ছে যে এই মানে আমি আসার পথে বহু দূরে আমি একটা মানে গ্যারেজ দেখেছি, আমি অত দূর গাড়িটাকে টেনে নিয়ে যাব কী করে। আরও কয়েকবার ও স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাট গাড়ি স্টার্ট হয় না। এবার ও কী করেছে, গাড়িটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আবার যে পথ দিয়ে এসেছিলো সে পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন চেষ্টা করছে তখনই না খুচখাচ কিছু একটা আওয়াজ ওর কানে আসে। এবার ও তাকানোতে দেখতে পায় দূরে, বেশ কিছু হাত দূরে 3 থেকে 4 জন সাদা রঙের পিপি কিট, আমরা দেখেছি না, সাদা রঙের ওরকম পিপি কিট পরা লোক দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা করছে ওরা নিচু। এবার ওর মনে আর কি একটা ভরসা আসে যে না চলো, কোনো জীবিত মানুষকে তো আমি দেখতে পেয়েছি, এবার ওদেরকে ওদের থেকে একটু সাহায্য চাইবো আর কি। এবার যখনই ওদেরকে ওখান থেকেই ডাকতে শুরু করে, বাট ওরা কোনো উত্তর দেয় না। এবং ওদের পেছনে যেতে যেতে মানে ও যাচ্ছে, বাট যতটা ডিস্টেন্সটা জাস্ট শেষ হচ্ছে না, ও যত হাঁটছে ডিস্টেন্সটা ততই যেন বাড়ছে। মানে এক রাতের মধ্যে ওর সঙ্গে যত রকম অলৌকিক ঘটনা ছিল যেন ওই মুহূর্তেই ওর সাথে হতে শুরু করেছে। তারপর যখন ও হাঁটতে হাঁটতে আশেপাশে তাকায়, ও খেয়াল করে ও কোথায় এসছে। ও এসেছে একটা কবরস্থান, যেখানে চারপাশে শুধু ওই সাদা সাদা পাঁচিল বলছিলাম না, ওগুলো ছিল ওর বাউন্ডারি, চারপাশে শুধু কবর। এবার ওর গাটা আরও ছমছম করতে থাকে এবং ভাবে যে তার মানে এই যে পিপি কিট পরে যে ভদ্রলোকরা এসছে তারা কোনো মৃতদেহকে মানে কফনে আর কি রাখতে এসেছে। তো আরও মনে একটা আশা জাগে যে ঠিক আছে চলো ওদের সাথে আমি হেল্প চাইবো ওদের কাছে গিয়ে। তো অ্যাজ ইউজুয়াল ও ওদের কাছে যায়, কাছে বলতে ধরো হাত 5-10 দূরে। তখন ও দেখতে পায় যে ও যেগুলোকে পিপি কিট ভাবছিল অ্যাকচুয়ালি ওগুলো পিপি কিট নয়, ওগুলো হলো সাদা রঙের আলখাল্লা, ঠিক আছে। ও সাদা রঙের আলখাল্লা পরে ওই 5 থেকে 4 জন লোক দাঁড়িয়ে আছে একটা কবর যেটা খোলা, এবং ওই কবর থেকে ওই যে কবরে যে সমাধিস্থ অবস্থায় যেই লাশটি ছিল সেই লাশটাকে বের করেছে ওরা, বের করে পায়ের দিকে কিছু একটা করছে, টেনে টেনে পাটাকে ছেঁড়ার চেষ্টা করছে বা খুলে দেখার চেষ্টা করছে, সেটাও এক্স্যাক্ট অন্ধকার আলো আধারিতে বুঝতে পারে না, বাট কিছু একটা করছে। এবং ও তখন মোবাইলের আলোটা বের করে ওদের গায়ে দেয়, যেই না ওদের গায়ে ফেলে সকলে মিলে ওর দিকে ফিরে তাকায়। এবং ফিরে তাকানোতে ওরা দেখতে পায় ও দাঁড়িয়ে যে ওই লোকগুলো, মানে আমি বলছি যেন আমার চোখের সামনে ভেসে আসছে, সারা মানে পুরো একটা ফাঁকা কবরস্থানে ও একা, হয়তো ও একাই জীবিত, আর যে বাকি 4 জন ওর সামনে এসে ফিরে তাকিয়েছে তারা সকলে ভীষণ অদ্ভুত। কীরকম না, ওদের মুখ বলে কিছু নেই, ঠিক আছে, ওদের চোখ বলে কিছু নেই, নাক বলে কিছু নেই, পুরোটা যেন অন্ধকার, বাট ওর মুখের কাজটা দাঁতগুলো আছে এইগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর মাথায় রয়েছে বড় বড় শিং, ঠিক আছে। এই অদ্ভুত দেখতে, অর্ধেকটা মানুষের মতো হাত পা বডি স্ট্রাকচার হলেও মুখটা কিন্তু কোনো মতেই মানুষের ছিল না। এবার ওই জিনিসগুলো ও ভীষণ রকম বাজে রকম একটা আওয়াজ করে ওর দিকে এগিয়ে আসছে। এর মাথায় কি এসেছে জানি না, ও কী করেছে হাতে হেলমেটটা দিয়ে ওদেরকে উল্টে মারতে হয়েছে। মানে অতিরিক্ত ভয় পেলে মানুষের বোধ শক্তি বলে না হারিয়ে যায়, হয়তো ওর তাই হয়েছিল, ওর বোধ শক্তি হারিয়ে গেছিলো যে ও স্থান ফেলে চলে আসুক কোথায়। ও উল্টে কি করেছে, ওই হেলমেট দিয়ে ওদেরকে মারতে শুরু করে, এবং ওরাও যেন এদিক ওদিক অন্ধকারে উধাও হয়েছে। যখন উধাও হয়ে যায় এবং ওর তখন সম্বিত ফেরে এবং দেখতে পায় যে ওই যে লাশটা যেই কবরের সামনেও দাঁড়িয়ে রয়েছে, ওখানে ওই
থেকে যেই লাশটা বেরিয়ে আছে তার হাত দুটো নেই এবং পাটাও আধ খাওয়া। ওটা দেখার পর ও তো হেলমেট ফেলমেট ফেলেই দেয় ওখানে, দিয়ে এক দৌড়ে নিজের গাড়ির কাছে আসে। বাট গাড়ির কিছু মতেই স্টার্ট নিচ্ছে না, এবং সেই মুহূর্তেই ও শুনতে পাচ্ছে যে ওই যে ভয়ানক আওয়াজগুলো করছিল, ওই না মানুষ না ডেভিল কিছু একটা ছিল, যারা তারা আওয়াজগুলো যেন ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। এবং ও তখন ওই গাড়ি ফাড়ি ফেলে দিয়ে দৌড় দেয় যেই রাস্তা দিয়ে এসেছিল। দৌড়াতে দৌড়াতে দেখতে পাই যে ভিখারিটা, মানে ভিখারিটাকে আর কি দেখতে পায়, এবং ওখানে গিয়ে ও প্রায় মানে শরীর ছেড়ে দেয়, ও আর দৌড়াতে পারে না, ওখানেই মানে বেহুশ টাইপের হয়ে যায়। এবং ভিখারি ভদ্রলোকটি ওকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে আসছো কি, তো ও তখন মানে একটু ধাতস্থ হওয়ার পর সবটা জানায়। তো ভিখারি লোকটা জানি না কি বুঝতে পেরেছিল, ও ওকে নিজের ওই কুঠিরে নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায়। এবং ও তখন বলে আমার বাইকটা রয়েছে, এরকম বাড়ির লোক তো ঝামেলা করবে, বলে কিচ্ছু হবে না, এখানে কেউ আসে না, বাইক থাকবে, তুমি যদি এখন এই কুটিরের বাইরে যাও হয়তো তুমি থাকবে না। তো ওকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের মন্ত্রপাঠ করলো, এবং ওই ঠান্ডার মধ্যেই জামা কাপড় চেঞ্জ করে, আর ও যে জিজ্ঞাসা করছে ওরা কারা ছিল কী ছিল, উনি কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। ওকে বললো তুমি সবার আগে জামা কাপড় চেঞ্জ করো, আর জামা কাপড়গুলো খুলে ঠান্ডা জল দিল, ঠিক আছে, পাশে পুকুর ছিল, পুকুর থেকে ঠান্ডা এক বালতি জল দিল, বললো এই জলে চান করো। চান করার সাথে সাথে অদ্ভুতভাবে অভিরূপের ভীষণ জ্বর আসে, সঙ্গে সঙ্গে, মানে গাও মুছতে পারে না তার আগেই ওর ভীষণ গা শরীর গরম হয়ে যায়, চোখ টোক থেকে যেন আগুন ঝরছে, এবং ও কাঁপতে থাকে। আর ওই ভদ্রলোক কন্টিনিউয়াসলি সর্ষের তেল সারা গায়ে ওর মাখায় এবং বিভিন্ন মন্ত্রপাঠ করে। আর ওর যতদূর জ্বরের মধ্যে ঘোরের মধ্যে যতটুকুনি বুঝতে পেরেছিল, মনে হচ্ছিল যেন ওই কুটিরের বাইরে ভীষণ রকম পায়ের আওয়াজ এবং সেই সাউন্ডগুলো যেইগুলো ও ওই কবরের সামনে পেয়েছিল। সারা রাত এরমভাবে কাটে, ভোরের দিকে ও জ্বর আপনি আপনি অনেকটা কমে যায়, এবং ওই ভদ্রলোকও আর কি ওকে একটু খাবার দাবার দেয়, যেটুকুনি ওর কাছে ছিল, শুকনো রুটি টুটি হতে পারে, তা হওয়াতে ও যখন একটু সুস্থ বোধ করে তখন একেবারে আকাশ ফর্সা হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তো তখন ওই ভদ্রলোক ওনাকে বলে যে তুমি এখানে কি করে এলে সেইটা আগে বলো, তারপরে আমি বলছি কারা ছিল ওরা। তো ও তখন জানায় যে এরকম আমি র্যাপিডো করি, তা এই এরকম অ্যাড্রেসে একজন ভদ্রলোক এসেছিল, তা তাকে আমি ড্রপ করতে এসেছিলাম। কিন্তু অবাক কাণ্ড যে ওই ভদ্রলোক আমাকে ওই সাইডেই যেতে বলেছে, যেই সাইডে গিয়ে আমি এই বিপদের মধ্যে পড়েছি। তা প্রথমত কথা হলো ওই ভিখারিটা প্রায় প্রায় কম করে হলেও ওখানে 5 বছর রয়েছে, রাতের দিকে ওইদিকে কেউ যায় না। আর যেহেতু ওনার একটু তন্ত্রমন্ত্র জানা আছে বলে বাকি যেই এন্টিটিগুলো ওখানে বসবাস করে তারা ওকে কিছু করতে পারে না। এবং যাদেরকে ওরা দেখেছে তার নাম এক্সাক্ট ওই ভদ্রলোকও জানে না, বাট এইটুকুনি জানে যে ওরা ওই মরাগুলোকে খেতেই আসে, বলে বহুবার আমার সামনে থেকে দেখেছি ওদেরকে ওই কবর খুঁড়ে মরা খেতে, বাট আমি কোনোদিন ওদেরকে কিছু বলিনি। তো সেই কারণে হয়তো ওরা আমাকেও তেমন কোনো ক্ষতি করেনি। তুমি ওদেরকে ওদের কাছে গেছো, ওদেরকে ডিস্টার্ব করেছো, ইনফ্যাক্ট ওদেরকে মারতে গেছো, তো ওই কারণে ওরা তোমার উপর ক্ষিপ্ত হয়ে তোমার মানে ক্ষতি করতে এসেছিল। বাট এখন কোনো ভয়ের কারণ নেই, সকাল হয়ে গেছে, তুমি তোমার গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাও মা বাবার কাছে। বাট আর ফিরে কোনো দিন রাত্রের বেলা হোক দিনের বেলা হোক এই এরিয়ায় এসো না। তো যাই হোক, ওই রাতটা ছিল ওর জীবনের হয়তো সব থেকে ভয়ানক রাত। তারপরও অনেক সেন্সিয়ার হয়ে যায়, বাড়ির দায়িত্ব নিতে শুরু করে, একটা ভালো ছেলে হওয়ার অফুরন্ত চেষ্টাও এখনও করে চলেছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা। জাস্ট যখন এই ঘটনাটা শুনবে আমি রিকোয়েস্ট করছি লাইটটা বন্ধ করে চোখ বন্ধ করে শুনবে, আর অনুভব করতে পারবে যে একা ফাঁকা একটা কবরস্থানের মধ্যে যখন এই অমানসিক মানে কি বলবো ইভেন্টগুলোর সামনে তুমি এসে উপস্থিত হও, তখন তোমার কীরকম শিহরণ জাগিয়ে ভয়টা আসে।
চলো আজকের গল্প এখানেই সমাপ্ত করছি। আর একটা ইনফরমেশন, সেটা হলো আবারও আনস্ক্রিপ্টেড হরর মাইন্ডে যাব, নতুন গল্প বলবো অবশ্যই, কিন্তু তোমরা সেই এপিসোডটি মিস করবে না। সেই এপিসোড কবে আসবে সেই সমস্তটা কিন্তু আমার চ্যানেল মানে ফলো করলেই জানতে পেরে যাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কী ধরনের গল্প শুনতে চাও সেটাও জানাবে, আর তোমাদের কাছে গল্প থাকলে সেটাও আমাকে পাঠিয়ে দেবে। তো আজকের মতো বিদায় নিই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একদিন। নমস্কার।